আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। হঠাৎ বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগকে নির্বাচনে চাইছে কেন, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। হঠাৎ কেন চাইছে, নিশ্চয়ই বিষয়টি তোলপাড়। ইতিমধ্যে জামাত এবং জামাতপন্থী, জামাতের সহযোগী যারা আছে তাদের মধ্যে আপনি সোশ্যাল মিডিয়ায় নিশ্চয়ই তোলপাড় দেখছেন। বিদেশ থেকে অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য ফেসবুকে পোস্ট দিয়েছেন এটি নিয়ে, ইলিয়াস হোসেন ফেসবুকে পোস্ট দিয়েছেন। হঠাৎ করে বিএনপি আওয়ামী লীগকে চাইছে কেন, কি এমন ঘটনা ঘটলো? নিশ্চয়ই ঘটলো, বিএনপি হয়তো ইতিমধ্যেই বুঝতে পারছে। প্রথম বুঝতে পারা উচিত বিএনপির জন্য যে বিএনপি যে স্বপ্ন দেখছে সেই স্বপ্ন বিএনপির বাস্তবায়ন হতে দেবে না ডক্টর ইউনূস এবং জামাত। প্রথম ঘটনা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন, ডাকসু নির্বাচন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন। এই দুটো ঘটনা থেকে এটি পরিষ্কার যে একটা ছাত্র সংসদের নির্বাচন একটি পদ বিএনপি পায় না। এটাকে হতে পারে? এটা কেউ বিশ্বাস করে? বিশ্বাস করতে পারে? বিশ্বাস করতে পারে না। তবে বিএনপির গত এক বছরের কৃতকর্ম, ভয়াবহ দেশবিরোধী, নেতিবাচক, মানবতা বিরোধী, মানুষ বিরোধী কর্মকাণ্ড, বিএনপির ডাকসু নির্বাচনের যে ফলাফল সেটি যথোপযুক্ত। কিন্তু তাই বলে ভাই একটি পদও পাবে না, এটিকে আপনি মানবেন? আপনি বিশ্বাস করবেন? বিএনপি যদি এটি মানে, বিশ্বাস করে, এটি মেনে নিয়ে যদি বিএনপি এখনো স্বপ্ন দেখে যে আমরা ক্ষমতায় যাব, তাহলে বিএনপি বিলুপ্ত হতে সময় লাগবে না। দ্বিতীয় ঘটনা দেখুন, যে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্কে গেলেন জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিতে। সেই ভাষণ দলে প্রধানত তিনটি রাজনৈতিক দল, বিএনপি, জামাত এবং এনসিপির দুজন করে ৬ জন রাজনৈতিক নেতাকে একীভূত করেছে বা সফর সঙ্গী হিসেবে নিয়ে গেছে। সফর সঙ্গী হিসেবে নিয়ে যাওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আপনি ছবি কিন্তু অনেক কথা বলে, শুরু থেকে, এয়ারপোর্ট থেকে, বিমান থেকে, এবং এয়ারপোর্টে সেখানে নিউ ইয়র্কে নামবার পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি বাংলাদেশের একটা প্রধান রাজনৈতিক দলের সেকেন্ড ম্যান হয়ে থাকেন, দলের মহাসচিব যদি হয়ে থাকেন, তার সাথে ডক্টর ইউনূস কি আচরণ করলো আপনারা একটু দেখুন। নিউ ইয়র্কে বিমান থেকে নামবার পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হেনস্থা হওয়ার দৃশ্য আপনারা দেখেছেন। অথচ একই সাথে তুলনা করতে চাই যে জামাতে ইসলামের প্রতিনিধিও গেছেন, জামাতে ইসলামের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের গেছেন। তাহেরকে কি হেনস্থা হতে দেখেছেন? নিউ ইয়র্কে মির্জা ফখরুল ইসলামকে নিয়ে এরকম পরিস্থিতিতে ফেলানোটাও একটি ষড়যন্ত্রের অংশ। বিএনপি যদি এগুলো দেখে এখনো না বোঝে, বিএনপি ক্ষমতায় আসা তো দূর কি বাত, বিএনপি বিলুপ্তির পথে যাবে। এখনো সময় আছে বিএনপির বোধোদয় হওয়া এবং বোধোদয় হয়ে রাজনীতি করা। তাহলে বিএনপি থাকবে, জাতীয় পার্টি থাকবে, আওয়ামী লীগ থাকবে, সবাই থাকবে। কিন্তু হঠাৎ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগকে চাইছেন কেন? এটি তো বিলিয়ন ডলারের প্রশ্ন। এতদিন যে বিএনপি আওয়ামী লীগকে প্রধান প্রতিপক্ষ মনে করেছেন, সেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগকে নির্বাচনে চাইছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অংশগ্রহণ চান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন একটা সুষ্ঠু ও অবাধ ভোট হোক। এজন্য অনেকে আমাকে ভারতের এজেন্ট, আওয়ামী দালাল বলে গালাগাল দিচ্ছে, কিন্তু শেখ হাসিনার অপকর্ম আমরাও কেন করব? শেখ হাসিনা 15 বছর প্রতিপক্ষকে ভোটে দাঁড়াতেই দেননি, তার শাস্তি পেয়েছেন। একই কাজ করলে আমরাও তার প্রতিফলন পাবো। তবে মানুষ এত রক্ত দেখেছেন, এত প্রাণহানি, তাদের মধ্যে আওয়ামী লীগ বিরোধিতা রয়েছে। সম্প্রতি ঢাকার গুলশানে ভারতের কলকাতার বাংলা দৈনিক পত্রিকা এই সময়কে দেওয়া এক সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। সাক্ষাৎকারটি এই সময়ে গতকাল প্রকাশিত হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতীয় গণমাধ্যমে এমন কথা বলছেন যে আওয়ামী লীগকে তারা চান নির্বাচনে, জাতীয় পার্টিকে চান, এবং আপনারা কয়েকদিন ধরে শুনছেন যে বিএনপি কোনো রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধের বিপক্ষে। আমরা একটু এই সময়ের সাক্ষাৎকারটাকে একটু দেখে আসি, তারপরে আরো দুটো কথা বলে আমরা আলাপটা শেষ করি।
এই সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রথম প্রশ্ন করেছে যে আগামী বছর ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় নির্বাচন কি আদৌ হবে? জামাতে ইসলামী এবং এনসিপি যেভাবে একটার পর একটা নতুন দাবি তুলছে, সেগুলো পূরণ না হলে নির্বাচন হতে দেবে না বলছে। অনেকেই সংশয়ে হলেও দেশ জুড়ে প্রবল অশান্তি ও রক্তপাত হবে। ফখরুল ইসলাম আলমগীর বলছেন আগামী বছর ফেব্রুয়ারিতেই ভোট হবে, সংশয়ের কোনো জায়গা নেই, কোনো অশান্তি হবে না। মানুষ ভোটাধিকার ফেরত চাইছেন, নির্বাচন চাইছেন, উৎসবের মতো ভোট হবে ফেব্রুয়ারিতে। এই সময় প্রশ্ন করছেন জামায়াত যে বলছে পিআর পদ্ধতি ছাড়া ভোট হবে না, এনসিপি প্রচলিত সংবিধান বাতিল করে আগে গণপরিষদ নির্বাচন চাইছে, না হলে ভোট হতে দেবে না বলছে। আলমগীর বলছেন জামায়াত ভোটে আসবে, পিআর টিআর নয়। মানুষ যে পদ্ধতিতে ভোট বোঝেন সেই প্রচলিত পদ্ধতিতেই হবে বাংলাদেশে ভোট। জামায়াতও দেখবেন অংশ নেবে। আর এনসিপি কে আমরা কোনো শক্তি বলেই মনে করি না। এটা ঠিক, এই ছাত্ররাই শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভের বারুদে আগুনটা দিয়েছিল, এখন আর তাদের কিছু নেই, ডাকলে লোকও আসে না। এই সময় আবার প্রশ্ন করছে যে শোনা যায় এনসিপি নাকি আপনাদের কাছে আসন চেয়েছিল। আলমগীর বলছেন না, এনসিপি কখনো চায়নি, তবে জামাত চেয়েছে। এনসিপির এখন একমাত্র লক্ষ্য বিএনপিকে সরকার গঠন করতে না দেওয়া। এই সময় প্রশ্ন করছে যে জামাত 50টা আসন চেয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন 30টা চেয়েছে, আমরা উৎসাহ দেখাইনি, অনেক কম একটা সংখ্যার কথা বলেছি যা তাদের মনোপুত হয়নি। আপনাকে আশ্বাস দিচ্ছি জামাতকে আর আমরা মাথায় উঠতে দেব না। তারা যত বড় না শক্তি, আমরা অকারণে তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। পিআর টিআর সবই বিএনপির উপরে চাপ সৃষ্টির কৌশল। জামাত কিন্তু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, বিভিন্ন জায়গায় প্রার্থীর নাম ঘোষণা করছে। আসলে দেশের প্রবল ভাবেই মানুষ নির্বাচন চাইছেন, সেনাবাহিনী চাইছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসও চাইছেন। এই সময়ের আবারও প্রশ্ন, নির্বাচনের বিষয়ে ইউনূসের উপর আপনি আস্থা রাখছেন? কিছুদিন আগেও তো তার বিরুদ্ধে এনসিপির প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন আপনারা। তিনি নির্বাচন করতে চান না, এমন কথাও বলা হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে পরিস্থিতি বদলেছে, দলের পক্ষে আমি তার সঙ্গে কথা বলি। দেখছি এখন তিনি সর্বোচ্চ সিরিয়াস, আন্তরিকভাবেই চান ফেব্রুয়ারিতে নির্বাচন হোক। আগস্টের 5 তারিখে ইউনূস নির্বাচনের দিন ঘোষণা করলেন। তার আগের দিন রাতে ইউনূস সাহেবের বাসভবনে তার ও সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে নির্বাচন নিয়ে আমার দীর্ঘ আলোচনা হয়। সেনাপ্রধান বলেন পুলিশ কম বলে 1 বছর ধরে সেনাবাহিনীর রাস্তায় ডিউটি করতে হচ্ছে, যা একেবারেই কাম্য নয়। তিনি ডিসেম্বরে ভোটের কথা বলেছিলেন, ফেব্রুয়ারিতে আপত্তি নেই, সব রকম সহযোগিতা করবেন। তিনি চান নির্বাচন করিয়ে বাহিনী এবার ব্যারাকে ফিরুক। ইউনূসও বলেন ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দিয়ে অব্যাহতি চান তিনি। বলেছেন আর চাপ নিতে পারছেন না। আমরাও আশ্বাস দিয়েছি সরকার গঠনের পরেও সংস্কার চলবে, স্বৈরাচারীদের বিচার প্রক্রিয়াও চলবে। তিনটি আলাদা বিষয়। অন্তর্বর্তী সরকারের কোনো ম্যান্ডেট নেই, তাদের সংস্কারের গুরুত্বই বাকি। নতুন কথা তারা বলেনি, বিএনপির 31 দফায় সবই আছে। এই সময়ের প্রশ্ন, সম্প্রতি যেদিন জাতীয় পার্টির অফিস ভাঙচুর হলো, পরের দিন বিএনপি, জামাত এবং এনসিপি নেতৃত্বকে বাসভবনে ডেকে পাঠিয়েছিলেন ইউনূস। তিনি কি কোনো বিশেষ বার্তা দিলেন আপনাদের? মির্জা ফখরুল ইসলাম আলমগীর খানিকক্ষণ চুপ করে থেকে ঠিকই বলেছেন, সেদিন ইউনূস আমাদের একটি স্পষ্ট বার্তা দিয়েছেন। সেই বার্তা সংক্ষিপ্ত, 1 লাইনের, এক ধরনের ফাইনাল বলে বলতে পারেন। ইউনূস সেদিন আমাদের জানিয়ে দেন ফেব্রুয়ারিতে ভোটের বাস ধরতে না পারলে তিনি মার্চ থেকে আর থাকবেন না। এমন পরিস্থিতি যেন না হয় যাতে ভোটটাই করা গেল না। এই সময় প্রশ্ন করছে যে আওয়ামী লীগ কি আগামী ভোটে অংশ নিতে পারবে? জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ বা ওয়ার্কার্স পার্টির মতো তাদের শরিকরা? মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তর, আমরা বলেছি আওয়ামী লীগ ও তাদের শরিকেরা সবাই, এমনকি জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিক, একটা সুষ্ঠু ও অবাধ ভোট হোক। এই জন্য অনেকে আমাকে ভারতের এজেন্ট, আওয়ামী দালাল বলে গালাগাল দিচ্ছে, কিন্তু শেখ হাসিনার অপকর্ম আমরাও কেন করব? হাসিনা 15 বছর প্রতিপক্ষকে ভোটে দাঁড়াতেই দেননি, তার শাস্তি পেয়েছেন। একই কাজ করলে আমরাও তো প্রতিফল পাবো। তবে মানুষ এত রক্ত দেখেছেন, এত প্রাণহানি, তাদের মধ্যে আওয়ামী বিরোধিতা রয়েছে। এই সময় আবারও প্রশ্ন করেছেন ভারত প্রসঙ্গে। ইউনূস বলছেন যে ফেব্রুয়ারিতে ভারতের প্রভাব ছাড়া নির্বাচন ও সরকার গঠন হবে। সত্যি কি বাংলাদেশে ভারতের কোনো প্রভাব আর অবশিষ্ট নেই? মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তর, ভারত মুক্তিযুদ্ধের সহযোগী। সেই সময় 1 কোটি মানুষকে আশ্রয় দিয়েছে ভারত। ভৌগোলিকভাবেও বাংলাদেশের 3 দিকে ভারত, একদিকে সাগর, সুতরাং ভারতের প্রভাব বাংলাদেশে থাকবেই। সমস্যা হলো বাংলাদেশ বলতে শুধু আওয়ামী লীগকে বুঝেছে ভারত
ভারতের শাসকেরা। আওয়ামী লীগের ভাষ্য মেনে বিএনপি আর জামাতকে একই বন্ধনীতে ফেলেছে। জামাত আর বিএনপির রাজনীতি তো এক নয়। আমরা অসাম্প্রদায়িক মধ্যপন্থী একটি গণতান্ত্রিক দল। মুক্তিযুদ্ধে অর্জিত সংবিধান রক্ষায় আজও আমরা স্বাধীনতা বিরোধীদের সঙ্গে লড়াই করছি। বামেরা আমাদের সঙ্গে রয়েছে। এই সময় আবারও প্রশ্ন করছে যে 25 বছর ধরে জামাত আপনাদের শরিক, দুটো নাম তাই একসঙ্গে উচ্চারিত হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন ভুল। আওয়ামী লীগ এই অপপ্রচারটা ভারতকে বিশ্বাস করিয়েছে। তারা শুধুই নির্বাচনী শরিক, তারা ধর্মীয় রাজনীতি করে, আমরা করি না। আসলে আওয়ামীর চশমা দিয়ে ভারত বাংলাদেশকে দেখেই ভুলটা করেছে, বাকিদের সঙ্গে যোগাযোগই রাখেনি। আজ আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষোভের পাহাড় তীব্র ভারত বিরোধিতায় পর্যবেসিত হয়েছে। তবে বিএনপির পক্ষে আমি আশ্বাস দিচ্ছি, জামাতকে আর সুবিধা নিতে দেব না। আমরা চাই ভারত সবার সঙ্গে যোগাযোগ রাখুক। আমরা কলকাতা যাব, কলেজ স্ট্রিট থেকে কত বই কিনেছি, আবার সেই সুযোগ পাবো। সিনেমা থিয়েটার দেখবো, মানুষে মানুষে অবাধ যোগাযোগ হবে, ভিসা প্রক্রিয়া সাবলীল হবে। ভারতীয়রাও বাংলাদেশে স্বাগত। ভুল বোঝাবুঝির অবসান হোক। অবশেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভুল ভেঙেছে, কিন্তু বড্ড দেরি হয়ে গেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিংবা বিএনপিকে কি ভারত এখন বিশ্বাস করবে? আর পদ্মা মেঘনার বহু জল গড়িয়েছে ইতিমধ্যে। আমরা যতদূর জেনেছি, যতদূর জানি, আওয়ামী লীগই হচ্ছে ভারতের চূড়ান্ত পছন্দের জায়গা। গত 1 বছর বিএনপির হাতে যথেষ্ট সুযোগ ছিল যে ভারতের সাথে সমঝোতা করে জামাতের ফাঁদে পা না দিয়ে, জামাতের ভারত সম্পর্কের লেজটা কাটা। জামাতকে ভারত কখনোই আশ্রয় প্রশ্রয় দেবে না, বিশ্বাস করবে না। সেই জামাতের ফাঁদে পা দিয়ে বিএনপি গত 1 বছর যাবৎ ভারত বিরোধিতায় লিপ্ত। কাজেই ভারত আওয়ামী লীগের বাহিরে ভারতীয় বিভিন্ন পর্যায়ে কথা বলে যেটা আমরা বুঝি, যে আওয়ামী লীগের বাইরে এখনো পর্যন্ত কাউকে বিশ্বাস করে না, এবং আগামী দিনে বিশ্বাস করবে কিনা সে ব্যাপারে বিলিয়ন ডলারের প্রশ্ন আছে। অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে অনেকদিন পর এসে বলছেন যে নির্বাচনে সবাইকে উপস্থিত চান। এক্ষেত্রেও বড্ড দেরি হয়ে গেছে, কারণ আওয়ামী লীগ বিএনপিকে এখন আর বিশ্বাস করে না। শুরুর দিকে আওয়ামী লীগ নেতারাও কিন্তু বলেছিলেন যে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, বিএনপির সঙ্গে সমঝোতা হতে পারে ইত্যাদি। এখন সেই সমঝোতাগুলো হবে কিনা সে ব্যাপারে একটা বড্ড প্রশ্ন দেখা দিয়েছে। অর্থাৎ রাজনীতিতে বিএনপিকে আরো দীর্ঘদিন ভুগতে হবে। ক্ষমতা মসনদ এগুলো আসলে বিএনপির স্বপ্নই থেকে গেল। বিএনপি বুঝলো, কিন্তু বড্ড দেরিতে বুঝলো। তবে এ কথা নিশ্চিত, বিএনপি বাংলাদেশের প্রধান একটি রাজনৈতিক দল। আজকে তারা অধঃপতিত, বিলুপ্তির পথে যাবার পথে। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা সত্য ভাষণ দিলেন, সত্য স্বীকার করলেন যে আওয়ামী লীগ জাতীয় পার্টি 14 দলীয় যে জোট আছে সবাইকে নির্বাচনে অংশ নিতে দিতে হবে, এছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না। এটাই হচ্ছে সঠিক কথা, যে বাংলাদেশে যদি নির্বাচন, আগামী 13শ জাতীয় সংসদ নির্বাচন হয়, সেটি যে কোনো মূল্যে আওয়ামী লীগের উপস্থিতিতে, আওয়ামী লীগের অংশগ্রহণে, 14 দলের অংশগ্রহণে, জাতীয় পার্টির অংশগ্রহণে এবং অন্যান্য আপনারা যারা আছেন তাদের সকলের অংশগ্রহণে নির্বাচন হবে। এছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। পচনশীল খাদ্য দ্রব্য ছুঁড়ে প্রতিবাদ করবার ইতিহাস কিন্তু দীর্ঘদিনের। 63 খ্রিস্টাব্দে রোমান গভর্নর ভেসপাসিয়ানকে সেই শহরের ক্ষুব্ধ নাগরিকরা তার একটি শাস্তিমূলক নীতির প্রতিবাদে শালগম ছুঁড়ে মেরেছিল। সেই থেকে প্রতিবাদের এই মাধ্যম হিসেবে শালগমের সাথে পচা টমেটো এবং অন্যান্য পচনশীল খাদ্যদ্রব্য যোগ দিয়েছে। তারও অনেক পরে এই তালিকায় যুক্ত হয়েছে পচা ডিম। ব্রিটেনের সবচেয়ে ঐতিহ্যবাহী প্রতিবাদের উপায় হলো পচা ডিম ছুঁড়ে মারা। এদিকে এলিজাবেথের যুগে যদি কেউ মঞ্চে খারাপ অভিনয় করত, দর্শকরা তার দিকে পচা ডিম ছুঁড়ে মারত। পচা ডিম সব সময় পাওয়া যায় না বলে আজকাল টাটকা, ফ্রেশ, এমনকি অর্গানিক, ফ্রি রেঞ্জ সব ধরনের ডিমকেই প্রতিবাদের এই ইনগ্রেডিয়েন্ট হিসেবে ব্যবহার করবা একটা স্বীকৃত উপায় এখন মোটামুটি সবার কাছে গ্রহণযোগ্য। বিদেশের এই প্রতিবাদ, এর আগে গ্রিসে দই ছুঁড়ে, জুতো ছুঁড়ে প্রতিবাদ করা হতো। ইউক্রেনে বাড়ির গেটে নুডলস ঝুলিয়ে রেখে প্রতিবাদ করা হতো। সো বিদেশের এই প্রতিবাদকে গত 1 বছরে বাংলাদেশের শিল্পের পর্যায়ে নিয়ে গেছে এই মবতান্ত্রিক ইউনূস সরকারের জঙ্গি চামচাগুলো।
কোর্টে, আদালতে, যেখানে সেখানে এইভাবে সম্মানিত লোকজনকেও পচা ডিম মেরে অপমান করা হয়েছে। কিন্তু ইটটি মারলে পাটকেলটি খেতে হয়, ডিমটি মারলে পচা একটি খেতে হয়। তাই আমরা দেখলাম লন্ডনে, এবার আমরা দেখলাম গতকাল নিউ ইয়র্কে। আপনারা মোটামুটি ঘটনাগুলো সব জেনে গেছেন, কিছু ঘটনা এখনো জানা বাকি, সেগুলো নিয়ে আমি আজকে মূলত কথা বলবো। প্রথমত হলো এই যে এনসিপির সদস্য সচিব, যে মূলত শিবিরের প্রোডাক্ট, জামাত শিবিরের ক্যাডার, সে ছাত্রলীগ বিভিন্ন কিছু ঘুরে এখন এনসিপিতে এই সদস্য সচিব পদে নিয়ে আছে। তো এই রাজাকার ছানা, এই শিবির, তাকে দিয়েই এই ইউনূসের নিউ ইয়র্ক সফরের দ্বিতীয় উইকেটের পতন হলো। আমি এর আগে বলেছি প্রথম উইকেট সেই যে মাসুম নামের এক উবার চালক খুব ভাব নিয়েছিল এফবিআই কে ফোন করবে, ওকে ধরায় দিবে, পরে পুলিশ তাকে গাড়িতে ঢুকা প্যাকেট করে পাঠায় দিছে। তো দ্বিতীয় উইকেট ফল করলেন এই আক্তারের কোর্টে চমৎকার ভাবে একটা ডিম যে লেগেছে, এবং শুনলাম যে এই যে ডিম ছোড়ার যে নিশানা, এতে মুগ্ধ হয়ে নিউ ইয়র্ক পুলিশ নাকি তাকে খুঁজছে। যদি তিনি রাজি হন তাহলে পুলিশের কোনো একটা মানে ফায়ারিং কোন একটা স্কোয়াডে তাকে হয়তো নিয়োগ দেওয়ার কথা ভাবা যেতে পারে। যাই হোক, তার কোটটার যেভাবে ডিম লেগে নষ্ট হয়েছে আমার খুব মায়া লেগেছিল। আমি ভেবেছিলাম হয়তো কোটটা কোনো ব্র্যান্ডের হবে, তো আমি জানি না। কিন্তু হোটেলে যাবার পরে হোটেল লন্ড্রিকে এই কোটটি ধোয়ার ব্যাপারে যখন বলা হয়, তখন লন্ড্রি থেকে জানিয়ে দেওয়া হয় যে এই ডিমটা এত নিম্নমানের পচা একটা ডিম ছিল যে এই পচা ডিমের কোনো কিছু তারা তাদের ওয়াশিং মেশিনে দিয়ে মেশিনটা নষ্ট হওয়ার ঝুঁকি নিতে চায় না। সুতরাং আমরা ধারণা করছি যে এই কোটটা যদি এখনো কোনোভাবে বাংলাদেশের তিব্বত সাবান অথবা আরো কি সব পচা সাবান টাবান আছে সেইগুলো দিয়ে যদি ক্লিন করা যায় তাহলে হয়তো কোটটা সেভ হবে, না হলে এই কোটটা আর এটাকে রক্ষা করা যাবে না, এটা মারাই গেল আর কি। এখন ওইখানে আরেকজন এনসিপির নেত্রী ছিলেন ডক্টর তাসনিম জারা, তিনিও গালি খেয়েছেন, কিন্তু আমি বিক্ষোভকারীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই যে তারা সেই তরুণী জারাকে সম্মান করেছেন এবং সেখানে বলেছেন যে আপার গায়ে যেন কিছু না লাগে, তবে সেখানে কিছু গালি বর্ষিত হয়েছে। পরবর্তীতে আমরা ফেসবুকে দেখলাম তাসনিম জারা তার দলের সদস্য সচিব আক্তার হোসেনকে ডিম নিক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন, কিন্তু সেখানে তিনি যে গালি খেয়েছেন এটা বলেননি। এর জন্য আক্তার হোসেন ভীষণ ক্ষুব্ধ হয়েছেন। আক্তার হোসেন তার হোটেলের লবিতে দাঁড়িয়ে ফাঁস করে দিয়েছেন যে আমাকে ডিম মেরেছে, পাশাপাশি জারাকেও গালি দিয়েছে। সেইখানে আক্তার হোসেন কিন্তু একটা ভয়ঙ্কর কথা বলছে, যে কথাটা শোনার পরে আমি ৩-৪ ঘন্টা মোটামুটি কাঁপাকাঁপির মধ্যে ছিলাম। তিনি বলেছেন দেশের বাইরে যারা ফ্যাসিস্টের দোসর তাদেরকে তিনি ইউনূস স্যারকে বলবেন সবাইকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে বিচারের মুখোমুখি করতে। নিউ ইয়র্কে যারা এই বিক্ষোভ করেছে তাদের সবাইকে ডক্টর ইউনূস বাংলাদেশে ফিরিয়ে নিয়ে বিচারের মুখোমুখি করবে। আমরা যে কে কোন জগতে বাস করি এটাই আমি বুঝলাম না। এদের একটা জাতীয় দলের সদস্য সচিব কে করে? ডক্টর ইউনূসের 14 জেনারেশনের ক্ষমতা আছে ওইখানে যারা বিক্ষোভ করছে সবাইকে দেশে নিয়ে বিচারের মুখোমুখি করার? আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান রাখবো, যারা দেশে এবং দেশের বাইরে আওয়ামী লীগ এবং তাদের দোসররা সন্ত্রাসের শক করছে তাদেরকে অতি দ্রুত বাংলাদেশে ফিরিয়ে নিয়ে গিয়ে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে। এবং আমরা একটা কথা বারবার স্পষ্ট করে বলি, আজকে আমরা যখন নিউ ইয়র্কে এয়ারপোর্টে আমরা নেমেছি, আমরা দেখেছি আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা যখন হুঙ্কার দিয়ে আসছিল, তারা যখন নানা অশ্রাব্য গালিগালাজ করছিল। আপনারা জানেন যে আমাদের যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা আপু তিনি আমাদের সঙ্গে এসেছেন, তাকে উদ্দেশ্য করে নানা ধরনের অশ্রাব্য গালিগালাজ করা হয়েছে, আমাদের উদ্দেশ্য করে অশ্রাব্য গালিগালাজ করা হয়েছে। এদিকে নিউ ইয়র্কের এই আলোচিত ডিম কাণ্ডে বাংলাদেশের এনসিপির নেতৃবৃন্দ ভীষণ ক্ষুব্ধ হয়েছে। তাদের একজন কেন্দ্রীয় নেতা ফোন করেছিল ডাস্টবিন শফিকের কাছে যে এটা কি হলো, কেন তাদের নেতা এভাবে নিউ ইয়র্কে অপমানিত হলো, ডাস্টবিন শফিকরা থাকতে কেন এইভাবে ঘটনাটা ঘটে। তো ডাস্টবিন শফিক তিনি বলেছেন এই ব্যাপারে তিনি তেমন কিছু জানেন না, এই ব্যাপারে ডক্টর ইউনূসের সাথে কথা বলতে, স্যারের সাথে কথা বলতে। পরবর্তীতে তারা স্যারের সাথে কথা বলে রাগ ঝেড়েছেন যে স্যার আপনি কাপুরুষের মতো পিছন দরজা দিয়ে পালিয়ে গেলেন, কিন্তু আপনার সাথে যে এই যে মাসুম বাচ্চা এই ছেলে মেয়েগুলা আসলো
আবার মুরব্বী ফখরুল কাকা গেল, আপনি সবাইকে ওই বিক্ষোভের মুখে ঠেলে দিয়ে নিচে কিভাবে আপনি পালিয়ে গেলেন? এবং আগামীতেও দেশে যদি ক্রাইসিস হয়, আমরা তো এখন ধারণা করছি যে আপনি আমাদের সবাইকে ফেলে রেখে পালিয়ে যাবেন। উত্তরে ডক্টর ইউনূস বলেছে যে রাজনীতি করতে গেলে এইসব অপমান গায়ে মাখতে হয় না, রাজনীতিতে চলার পথ সবসময় মসৃণ হয় না, অনেক চড়াই উতরাই পেরিয়ে একজন নেতা হয়। তোমাদের আমি নেতা বানিয়ে দিয়েছি, তোমরা একদম ডাইরেক্ট অটো পাসের মতো নেতা হয়ে গেছো। বাংলাদেশে তোমাদের গায়ে একটা ফুলের টোকা দিতে পারি নাই। গোপালগঞ্জে আমি তোমরা দেখো আর্মার্ড ভেহিকল এপিসি দিয়ে তোমাদের আমি নিয়ে আসছি, কিন্তু বিদেশে আমি তোমাদের এই মৃদু বিক্ষোভের সামনে ইচ্ছে করে ঠেলে দিয়েছি যাতে তোমরা ভবিষ্যতের জন্য, ভবিষ্যতের প্রতিকূল পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত করতে পারো। এই উত্তর শুনে এনসিপির নেতৃবৃন্দ আদৌ খুশি হয়নি, তারা ক্ষুব্ধ হয়েছে এবং বলেছে আপনি দেশে আসেন, আপনার সাথে আমাদের অনেক হিসেব জমে গেছে। আপনি একবার লন্ডন যান, একবার ওর সাথে কথা বলেন, একবার এর সাথে মিটিং করেন, আর এনসিপি কে সামনে রাখছেন যেন এনসিপি ছাগলের ৩ নম্বর বাচ্চা। আমরা ৩ নম্বর বাচ্চা হব না, আমরাই আপনাকে এই প্রধান উপদেষ্টার পদে বসিয়েছিলাম। এই সময় একটু ডক্টর ইউনূস কারেকশন করে দেন যে এটা পাবলিকলি আমরা বলি যে ছাত্ররা আমার নিয়োগকর্তা, কিন্তু তোমাদের মনে রাখা উচিত যে এই সমস্ত গেমের আমি হলাম টিম লিডার, সুতরাং আমার কাছে এইসব দুনফুন নিয়োগকর্তা বইল না, পাবলিকলি বইল, আমিও বলি, সেটা ঠিক আছে। এদিকে নিউ ইয়র্কে যারা ডিম ছুড়েছে তাদের মধ্যে একজন মিজানুর রহমান চৌধুরী, তিনি পুলিশ তাকে জ্যাকসন হাইটস থেকে গ্রেপ্তার করেছেন। তখন রটিয়ে দেওয়া হলো যে আক্তার হোসেনের প্রতি ডিম ছোড়ার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এই যে আমি ডিম ছুড়ে প্রতিবাদের দীর্ঘ ইতিহাস আপনাদের সামনে বর্ণনা করলাম, তাতে আমেরিকা কিংবা পশ্চিমা বিশ্বে ডিম ছুড়ে প্রতিবাদ করাটা আইনত বৈধ, এর জন্য কাউকে পুলিশ গ্রেপ্তার করে না। এমনকি ওই কোর্টটা যদি নষ্ট হয়ে যায় তাতেও গ্রেপ্তার করবে না। তাহলে কেন গ্রেপ্তার হয়েছে ওই ডিম ছোড়া দলের একজন মিজানুর রহমান চৌধুরী? এর কারণ হলো যে একটা টোকাই জ্যাকসন হাইটসে সে পুলিশকে যে বলছে যে মিজানুর রহমান চৌধুরী আমাকে হত্যার হুমকি দিয়েছে, তার কাছে ছুরি আছে, বন্দুকও থাকতে পারে। এইরকম একটা অভিযোগ করলে সাথে সাথে পুলিশ সেই লোককে থানায় নিয়ে যায়। তো তারা মিজানুর রহমান চৌধুরীকে থানায় নিয়ে গেছে এবং মিজানুর রহমান চৌধুরীর কাছে কোনো বন্দুক কিংবা ছুরি পায়নি। তো সেখানে আওয়ামী লীগ নেতৃবৃন্দ গেলে পুলিশ বলেছে যে ডোন্ট ওয়ারি, কালকে কোর্টে গেলে ও ছাড়া পেয়ে যাবে। তো এই হলো নিউ ইয়র্কের ডক্টর ইউনূস গংয়ের প্রথম দিনের অভ্যর্থনা। তারা ৮-৯ দিন থাকবেন। এই ৮-৯ দিনে তারা, পুলিশ তাদেরকে বলেছে তারা যেন প্রয়োজনের বাইরে, হোটেলের বাইরে কোথাও না যায়, খুব প্রয়োজন থাকলে যায়। এর মধ্যে নিউ ইয়র্কের একজন পুলিশ কর্মকর্তা মিস্টার দিদার, তিনি আপনারা জানেন কয়েকদিন আগে মারা গিয়েছিল আততায়ীর গুলিতে। তো দিদারের বাসায় গিয়ে ডক্টর ইউনূসের প্রোগ্রাম ছিল, সেই দিদারের পরিবারের সদস্যদের সাথে দেখা করবে। পুলিশের ক্লিয়ারেন্স না পাওয়ায় সেটিও বদলে গেছে এবং পরবর্তীতে দেখলাম যে পুলিশ অফিসার দিদারের ফ্যামিলি মেম্বাররা ডক্টর ইউনূসের হোটেলে এসে দেখা করেছে। অর্থাৎ ডক্টর ইউনূস তার অফিসিয়াল মুভমেন্ট ছাড়া মোটামুটি হোটেলেই কনফাইন থাকবে এবং ডক্টর ইউনূসের সাথে যারা আছে, এই ডাস্টবিন শফিক, এই রাজাকার আক্তার, রাজাকারের নাতি তাসনিম, যারা, তারা মোটামুটি এই ৮-৯ দিন গৃহবন্দী জীবন যাপন করবে। প্রিয় বন্ধুরা, আজ